যে কাজটা আপনারা করেছেন, যে প্রতিবেদনটা আপনারা দিয়েছেন শ্রমিকদের বিষয়ে সংস্কারের জন্য, এটা অত্যন্ত আমি যেই বইটা দেখে ভাবলাম যে এটা অনেক কঠিন কাজ আপনারা করেছেন এবং লেবরিয়াস 5 মাসের মধ্যে এরকম একটা রিপোর্ট বের করা, এটা অত্যন্ত কঠিন কাজ বলে আমি মনে করি। আপনারা প্রথমেই আই মাস্ট কংগ্রেচুলেট অল অফ ইউ। আপনারা যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন 5 মাস দেশে ও জাতির জন্য, বিশেষ করে শ্রমিক কল্যাণের জন্য, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা লেবার মিনিস্ট্রি থেকে বা শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম আইনে অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি তাই নয়, এই পদক্ষেপগুলো আমি যখন আইএলও জিবিতে গেলাম এবং এগুলো যখন আমি পদক্ষেপগুলোর কথা বলেছি, তাতে আইএলও জিবি আমাদের যে ডিসেম্বরে একটা লাইন দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা এক ধরনের শুনানি হবে, সেটাকে ওনারা মার্চে এক্সটেন্ড করেছেন। এর মধ্যে আমাদেরকে কাজগুলো যেগুলো আমরা করেছি সেগুলো মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে এবং এগুলো এখন আমাদেরকে আইনের মধ্যে করতে হবে। সেটা নিয়ে খুব তাড়াতাড়ি বসবো, আমি এখন সময় পাইনি সেটা নিয়ে। এবং আমি আইএলওতে প্রথমবার গেলাম, তার আগে যা শুনেছিলাম, পড়েছিলাম 3 মাস ওনাদের সাথে আমার বহু আলাপ হয়েছে, একবারই আলাপ হয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সেটার প্রেক্ষিতে এগুলো সব তৈরি করে যখন নিয়ে গেলাম, তখন আমি অত্যন্ত অভিভূত হয়েছিলাম যে সারাদিন কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা আছে এবং এই আলোচনায় কোনো একটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলেনি এবং সবাই প্রেজ করেছে। এবং আমার মনে হয় 52টি কথা, 42টি রাষ্ট্র সংগঠন, আরব সংগঠন অ্যাজ এ হোল তারা বাংলাদেশের এই সংস্কারগুলো সাপোর্ট করেছে। এবং আমি যখন আইএলও জেনারেল সেক্রেটারির সাথে কথা বলি এবং উনি মোটামুটিভাবে হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। আমি ওনাকে দাওয়াত করেছি, আমি ট্রাইপার্টেট যে আইএলওর কমিটি আছে সেই কমিটিকে আমি ইনভাইট করেছি যে বিফোর আমরা ক্লোজ করার আগে যেন ওনারা আসেন। আইএলও ছাড়াও ইতিমধ্যে আপনি জানেন যে আমি মোটামুটিভাবে কিছু কিছু স্টেপ নিয়েছি, সেগুলো শ্রমিকের তাদের পক্ষে। আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনো এই মন্ত্রণালয় থেকে কখনো কাউকে কোনো মালিকদের বিপক্ষে কেউ দাঁড়িয়েছে, বিকজ এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। আমি মোটামুটিভাবে মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমার সিকিউরিটি না থাকলে যখন থাকবে না তখন তাদের মাইক খেতে হবে আমাকে। হ্যাঁ, তো কাজেই আমার উপর অনেকেই ছাপা, অনেক মেসেজ পাই, বাট আমি বলেছি যে আপনি সব কিছু করতে পারেন, আপনি গাড়ি করতে পারেন, আপনি বিদেশ যেতে পারেন, আপনার কোনো অসুস্থতা হলে আপনি চেক আপে যেতে পারেন, অথচ আপনাকে যখন শ্রমিকের বেতনটা দিতে হয় তখন আপনার নানামুখী সমস্যা সৃষ্টি হয়। আমার টাকা নাই, আমাকে ব্যাংক ধরে ফেলছে। তো ব্যাংক ধরবে না কেন? আপনি তো ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা ফেরত দেন না। হাওয়ার সুলতানুদ্দিন সাহেব বলেছেন, আমি এটা প্রথমেই আমি সেক্রেটারি সাহেবকে আগেই বলেছি যে আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ের, উনি অ্যানাউন্স করবেন, অত এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করবো। যেখানে যেখানে আছে এনিথিং হুইচ ইজ ফিজেবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায় আমি আপনাদেরকে কথা দিতে পারি। অ্যাজ ফার আই এম কনসার্ন, আমি কিন্তু এই কমিটি আমাকে রেকমেন্ড করে ফার্দার কোন কোন বিষয়গুলো আমরা অলরেডি করে ফেলেছি অথবা করার পথে কোন কোন বিষয়গুলো নতুন আসছে যেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে ফার্দার। তো আমি আপনাদেরকে এইটা অ্যাসুরেন্স দিচ্ছি। তারপরে সেকেন্ড স্টেজে যেতে হবে, একই প্যারালাল আমরা একটা একাডেমিক পার্লামেন্ট করতে যাচ্ছি, কোনো একটা ইউনিভার্সিটিকে দেব, তারা তাদের একটা মতামত দেবে। সেটা আমাদের সাথে একটা ইউনিভার্সিটি এমইউ হচ্ছে, তাদেরকে দেবো যে এটা স্টাডি করে, হয়তো তারাও জানে, আমি জানি না তারা পেয়েছে কি পায়নি, তারা একটা স্টাডি করে তাদেরও একটা যে রেকমেন্ডেশন দেবে। তো সব মিলিয়ে আমরা
করব, পজিটিভ পদক্ষেপে যাব। আমি ওয়েট করব না যে আমাকে চিফ অ্যাডভাইজার বললেন কি বললেন না। But আমার কাজটা আমার। এখন আমি হয়তো উনি বলতেও পারেন, নাও বলতে পারেন। হয়তো উনি ভাববেন যে আমরা কাজ করছি এটার উপরে। এই ফার্স্ট একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি। আমার তো আর কারণটার উপর রিপোর্ট নেই, শিপিং মিনিস্ট্রিতে কোনো রিপোর্ট নেই। সো আশা করি যে এটা আমরা কার্যকর করবো যতদূর সম্ভব। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি প্রয়োজন। যেখানে আমাদের দরকার হবে আমরা কমিশনের মেম্বারদেরকেও ইনক্লুড করে নেব। যখন আমরা একটা স্টাডি করার পরে যখন আমরা আলোচনা করব, তখন আপনাদেরকে ডেফিনেটলি ইনক্লুড করে, বাকিদের সাথে ইনক্লুড করে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তো এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি। আজকে সারাদিন বাইরেই ছিলাম, তো সেজন্য আমি একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাকে সেই গুলশান থেকে আমি 2টার সময় রওনা হয়েছি, এখানে 3:30টায় পৌঁছে একটু না হয় আর কি, একটু নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর মিডিয়া যারা আছেন তারা যদি অপেক্ষা করতে পারেন তাহলে ভালো হবে, কারণ আমরা একটা পুরোপুরি একটা মিটিং আছে আমাদের, ওটা খুবই ইম্পর্ট্যান্ট। ওটাও শ্রমিকের সাথে একটা যোগসূত্র আছে। একটা মিনিট আছে, আমি এখনো শেষ করি নাই। একটু এত অধৈর্য হলে হবে? আমি যদি ধৈর্য রাখতে পারি, আপনারাও রাখতে পারেন। আপনারা ইয়াং, আপনাদের ধৈর্য আরো বেশি হওয়া উচিত। তো এই মিটিংটা আছে, এই মিটিংটা ওটাও ইম্পর্ট্যান্ট, ওটাও শ্রমিকের সাথেই জড়িত। আমরা মিটিংটা করে যদি আপনারা থাকেন, আমরা ফলাফল জানাতে পারবো, বা স্টেপস কি নিতে যাচ্ছি সেগুলো জানাতে পারবো। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা একটু অপেক্ষা করেন। আমরা বেশিক্ষণ লাগবে না, আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং শেষ করব। ধন্যবাদ। জি বলেন দেবেন আপনি। মাননীয় উপদেষ্টা, আমার প্রশ্ন হচ্ছে যে যেটা হাতে পেলে যে সুপারিশ, সেখানে সংস্কারমূলক যে প্রস্তাবগুলো আসছে এবং নতুন আইডিয়া আসছে, আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক কয়টা একেবারে বাস্তবায়ন করে ফেলা যাবে, এই ধরনের কোনো ধারণা আপনাদের এসেছে কিনা? আর এখন শ্রম অসন্তুষ্ট কোন পর্যায়ে আছে? দুটো প্রশ্ন। শ্রম অসন্তোষের কথা পরে বলবো। ডিসেম্বর কেন? যেহেতু একটা বছর, ডিসেম্বরে একটা বছর শেষ হবে, আমি ডিসেম্বর কত? 26 না 27? মধ্যে আবার নির্বাচনের আলোচনা আছে, সেটাও ডিসেম্বর কত? আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড। ঠিক আছে, আই এম বদার্ড অফ মাই সেক্টর। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকেই এটা করবো। সো ডিসেম্বর ইজ নট এনি, কি বলে, টাইম লাইন ফর। তাহলে ডিসেম্বর টাইম লাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমি এইটা নভেম্বরে ধরবো, ডিসেম্বর থেকে শুরু করবো। ডোন্ট গিভ মি টাইম লাইন, আই হ্যাভ মাই ওন প্রায়োরিটি টু ওয়ার্ক। আপনি তো এতক্ষণ সুখনিদ্রায় ছিলেন। আচ্ছা, নির্বাচনের আগে আসলে মানে একটা বা দুইটা কোনো কিছু আসলে কার্যকর হবে কিনা উনি বোধহয় তেমনটাই জানতে চাচ্ছেন। নির্বাচন তো হবে তা তো আমি জানি না। যেহেতু একটা টাইম ফ্রেম দিয়েছে, এগুলো অলরেডি অনেকগুলো কার্যক্রম ডিসেম্বর বা জুলাই, তো কার্যক্রম আই হ্যাভ অপশন। ডিসেম্বর বা জুন, আই হ্যাভ অপশন, আইদার ডিসেম্বর অর জুন। তো ডিসেম্বর পার হলে কাজটা শুরু করি। স্যার, আই থিঙ্ক আই হ্যাভ আনসার্ড ইউ। আমরা দেখছি যে প্রতিবেদনের বেশ কয়েকটা বিষয়ে শ্রমিকদের মধ্যে, মালিকদের মধ্যে কিছু বিতর্ক রয়েছে। আমার কথাটা আপনি ভালো করে শোনেন নাই তাহলে। আই হ্যাভ সেড কমিটি একটা তৈরি করবে, দেখবে, তারপর আমরা আমাদের টিসিসি আছে তাদের সাথে বলবো, তাদের সাথে বসে তারপর আলোচনা করব যে এনারা এই রিকমেন্ডেশন দিয়েছেন, আমাদের এই মতামত, আপনাদের কি মতামত। কথাটা বুঝতে পারছেন? সব রিকমেন্ডেশন ওরা দিয়েছেন কষ্ট করে, প্রত্যেকটা রিকমেন্ডেশন আমরা পারবো কি না। এটা এই কমিটি যখন তখন একটা আইডিয়ালিস্টিক রিকমেন্ডেশন কতগুলো আসবে, সেখানে কিছু কিছু পাইলট বিষয় আমি দেখলাম, চোখ বুলিয়ে দেখলাম। আর কিছু কিছু যেটা বললাম, আমাদের আর্থসামাজিক বিভাগ, ওনারা তো আমাদের দেশের বাইরের লোক না, তো দেয়ার পর ওনাদের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। আই ক্যান টক আওয়ার্স টুগেদার। কাজে আমরা আরেকটা আপনাকে জানিয়ে রাখি, আমি এসেই যখন দেখলাম যে শ্রম ও কর্মসংস্থান, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কর্মসংস্থান কোথায়, উনি বললেন নাই, তৈরি করা। আমরা সাবমিট করে দিয়েছি। আশা করি সেটা মিটিংয়ে এটা যদি কাটছাট হোক, যেই হোক, কর্মসংস্থান যদি
অধিদপ্তর অধিদপ্তরটা যদি স্যাংশন হয়ে যায় তাহলে এটা ফার্দার কার্যকর ব্যবস্থা গ্রহণ এটা কিন্তু করা হবে। রিকমেন্ডেশন ছিল, আমরা কিন্তু এটা অলরেডি শুরু করেছি। স্যার, তো এইটার বিষয়ে একটা 24-25টা খুব ভালো ভালো সুপারিশ আছে এই কমিশনের মধ্যে। যেটা আমি হচ্ছে- দেখি নাই। আমি তিনটা উল্লেখ করবো, যেটা হচ্ছে ন্যূনতম মজুরি যেটা গঠন করা 5 বছর ছিল, সেটা কমিয়ে 3 বছরের বিস্তার করা হয়েছে। 2 নম্বর বিষয় ছিল যে মাতৃত্বকালীন ছুটি সেটা 6 মাসের এখন আরেকটা হচ্ছে যে আপনার একটা তহবিল গঠন শ্রমিকদের মধ্যে। এই তিনটা ইস্যু নিয়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, যেটা আমরা গার্মেন্টস ক্ষেত্রে যেটা দেখি সবসময়, যে মজুরি বোর্ড গঠন হওয়ার পরেও এখনো কিন্তু সর্বশেষ যে মজুরি বোর্ড সেটা এখনো বাস্তবায়ন হয়নি, অনেক প্রেক্ষাপট। স্যার, এই প্রেক্ষাপটে এই তিনটা বিষয়ে আপনার ফোকাস কেমন থাকে এবং এই তিনটা গুরুত্ব আমি আপনাকে প্রথমে বলি, প্রথমটা হচ্ছে 6 মাস। এটা এটা ক্ষেত্র বিশেষ। আমি ওনাদের সামনেই কথা বলেছি, 120 days acceptable in ILO। কেন? বিশেষ করে সেক্টর ওয়াইজ, যেটা বললাম ক্ষেত্র বিশেষ। সরকারের এখানে যারা কাজ করেন তারা 6 মাস যেতে পারেন, 1 বছরও যেতে পারে, কারণ তার জায়গায় আরেকজন কাজ করতে পারে। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যাল হচ্ছে, আমি যদি এটা আরএমজিতে, ওনাদের সঙ্গে কথা হয়েছে, আরএমজিতে লাগাই, কোনো ফ্যাক্টরি মালিক তিনি 6 মাস বসে থাকবেন না। That's fact। 60% যেখানে মানে 65 কথা বুঝতে পারেন? কারণ মহিলা শ্রম ঘন হচ্ছে আরএমজি সেক্টর, 50% উপরে। It's about 65 to 70%, if I'm not wrong। 70% যেখানে মহিলারা আছেন, সেখানে আমি মালিক হলে আমার যে 3 জন না থাকে 6 মাস, আমি ওই 3টা লাইন তো খালি রাখতে পারবো না, আর আমার কাছে তো স্পেয়ার লোক নেই। আপনারা সরকারের কথা বলেন, সরকারে আমি না থাকলেও সরকার চলবে, উনি না থাকলেও সরকার চলবে, বা আমার একজন ডেপুটি সেক্রেটারি না থাকলেও সরকার চলবে, তার জায়গায় আরেকজন কাজ করবে। হ্যাঁ, এটা সরকার। তো সেক্টর ওয়াইজ আমি দেখেছি, এটা আমরা বিবেচনা করবো, এটা টোটালি আমরা বিবেচনা করবো। এখন আমি বলতে পারবো না ইয়েস অর নো। আমরা সেক্টর ওয়াইজ বিবেচনা করবো যে কোন সেক্টরে সম্ভব, কোন সেক্টরে। আমার জন্য না, আমার তো কোনো কিছু নেই, আমি 6 মাস করে 1 বছর দিয়ে দিলাম, ওভার ডিভিশন দ্যাট ইজ মেক, আমার তো কোনো এফেক্ট নেই। কিন্তু যাকে আমি দিব তিনি ওইটা ভোগ করতে পারবেন কিনা, বড় কথা। সেকেন্ড জিনিস কি ছিল? স্যার, মজুরি বোর্ড গঠন। মজুরি বোর্ড, এটা এটা অবশ্য চিন্তা করার বিষয়। 3 বছর ছিল না 5 বছর ছিল, ওরা 3 বছর করতে পারে। আমরা ইনকিউবেট অলরেডি 5 থেকে আমরা 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 কিন্তু ইমপ্লিমেন্ট নিজেরা করেছি, এবং মজুরি বোর্ডের দরকার। ইতিমধ্যেই আমি শুনেছি যে ট্যানারি মালিকরা অনেকের মজুরি বাড়াবার কথা, অনেকে বাড়িয়েছেন, অনেকে বাড়াননি। তো সেটা নিয়ে আমরা এখন ওইটা নিয়ে ওটা আলোচনা করবো, ওটা কী রেজাল্ট এটা পরে আমি বলবো। আরেকটা কি ছিল? তহবিল গঠন। তহবিল গঠন, তহবিল তো একটা আছে, একটা আরো expand সেন্ট্রাল ফান্ড একটা আছে, আমি বলেছি আরো এক্সপ্যান্ড করতে। কারণ অনেকে কোটি কোটি টাকার কাজ করছেন, হ্যাঁ, মজদুরদের নিয়ে, কিন্তু পয়সা দিচ্ছেন না। সেজন্য একটা চিঠিবোধ আপনারা অলরেডি পাঠিয়েছেন, বিগ কনস্ট্রাকশন ফার্ম, সেখানে হ্যাজার্ডাস কাজ বেশি। তো সেই জায়গায় তারা কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো কন্ট্রিবিউশন নাই। আমরা বলেছি তারা যদি কন্ট্রিবিউট না করে তাহলে তাদেরকে পরে কোনো সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে যাতে না দেওয়া হয়। কারণ কাজগুলো তো আমাদের দেশে বড় কাজ, সরকারেরই কাজ, প্রাইভেট কাজ তো এত বড় 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 কাজ না। এখন ধরুন, এখন এই যে মাথার বাড়িতে কাজ হচ্ছে, আমার তরফ থেকে বে টার্মিনালে কাজ হচ্ছে, আমরা দিব না যতক্ষণ পর্যন্ত সে এনলিস্ট না করে, এবং ওই যে পার্সেন্টেজটা সেন্ট্রাল ফান্ডে দেওয়ার কথা সেটা না দেয়। আইএলও সবচেয়ে বেশি কথা ছিল যে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে যে আপনারা সব জানবেন, এভরিথিং ইজ কামিং ইন বিএলএ। অলরেডি বিএলএতে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে একসাথে লিবারাল বাংলাদেশে হবে না। সেটা আপনি আমাকে দিয়ে যদি করাতে পারেন, আমি নিজেই করছি, আমাকে কিন্তু এনারা কিছুই বলেনি, আমি নিজেই করছি। লিবারাল ট্রেড ইউনিয়ন যেভাবে আইএলও বলেছে মোটামুটি ওইভাবেই হবে। আর বাকিটা আপনারা দেখবেন যখন আমাদের বিএলএ নিয়ে আলোচনা যখন হবে, আরও আমার মনে হয় যে এই মে মাস চলে গেলেই আমরা একটা বুট নিয়ে বসে আলোচনা করবো। ধন্যবাদ। রানা প্লাজার আর রানা প্লাজার ব্যাপারে তো আমরা অলরেডি কিছু প্রোগ্রাম নিচ্ছি, যেটা কালকে আমি যাবো স্যার। সমীক্ষাও যাবেন। কালকে আনফর্চুনেটলি আমি যেতে পারছি না, কারণ আবার নানান রকমের সমস্যা। আর ওই মহেশখালীতে লোকজন বসে আছে, সেই উত্তেজনার মধ্যে তারা এখন রাতে ঘুমাতে পারছে না। মে দিবসে আমন্ত্রণ। তো আর মে দিবসে আপনারা আছেন, আপনারা আসবেন,
আমি মেডিকেশন তো আমরা থাকবো, আমি থাকবোই, কিন্তু কালকে আমি থাকতে পারছি না, কারণ কালকে আমাকে পারফোর্স যেতে হবে, কারণ এটা যত দেরি হচ্ছে তত এখানে নানান রকম জটলা পাচ্ছে। সো আপনারা যারা আশা করি ইনশাল্লাহ আমি মহেশখালী কালকে যে উদ্বোধন ঠিক না মহেশখালীতে শুরু করতে পারবো। বহু বছর মহেশখালীর লোকজন ফেরি পায়নি, যার কারণে তারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল যে বর্ষাকালে তাদের পক্ষে স্পিড বোটে আসা, বিশেষ করে মহিলারা, বিশেষ করে যারা অনেক সময় প্রেগনেন্ট মহিলাদের জানতে হয়। তো প্রায় তারা বলে 40-50 বছর মাফিয়াদের কারণে করতে পারেনি। এর আগে যারাই ক্ষমতা ছিল তারা ওখানে মাফিয়া গ্যাং তৈরি করে ফেলেছিল। তো আমি এবার অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, এই মামলা করে কি করে না করে এগুলোকে করে প্রায় 6-7 মাস লাগছে আমাকে এই মহেশখালীর এই ফেরি পারাপার ব্যবস্থা করতে। তো ইনশাল্লাহ কালকে আমরা ওটাকে সরকারিভাবে উদ্বোধন করে দেব।